নমস্কার সবাইকে। আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আপনাদের মোস্ট অ্যাওয়েটেড ডিটেকটিভ গল্প আশালতা সিংহের লেখা রহস্যভেদ। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের গল্পটি। আর অবশ্যই মনে করে আগের দুটি পার্ট শুনে নেবেন একবার। তাহলে চলুন শুরু করা যাক। শৈলেন বুঝতে পারল নিশ্চয়ই মৃতদেহটা ওইভাবে লাইনের ওপর পড়ে থাকতে কেউ দেখেছে এবং সেই জন্যই হঠাৎ গাড়ি থামানো হয়েছে। ভয়ে তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো। তাড়াতাড়ি সে বাগানের পিছনের দিককার গেট দিয়ে বাড়িতে ঢুকে গেটটা বন্ধ করে দিল। বাড়িতে ঢুকে প্রতি মুহূর্তে তার ভয় বাড়তে লাগলো। হয়তো এতক্ষণে ধরা পড়ে গেছে, হয়তো এখনই তাকে ধরবার জন্য কেউ এসে দরজায় ধাক্কা দেবে। রুদ্ধ নিঃশ্বাসে সে অনেকক্ষণ শুনল দরজায় সত্যি কোনো ধাক্কার শব্দ শোনা যাচ্ছে কিনা। তারপর ধীরে ধীরে বসবার ঘরে, সেখানে সে ম্যানেজারকে খুন করেছিল, সেখানে এলো। ঘরের সমস্তটা সুসজ্জিত, সুবিন্যস্ত। খুনের বা ধস্তাধস্তির কোনো চিহ্নই আর কোনোখানে নেই। যে লোহার শাবলটা দিয়ে সে প্রথমে ম্যানেজারের মাথায় আঘাত করেছিল সেটাই দেওয়ালের কাছ দিয়ে পড়ে রয়েছে। সেটা হাতে তুলে নিয়ে শৈলেন পরীক্ষা করে দেখতে লাগলো, তাতে আর রক্তের চিহ্নমাত্র নেই। কেবল মাথার দুই একটা চুল সেটাতে জড়িয়ে আছে। অন্যমনস্কভাবে সেটা টেবিল ক্লথটা তুলে নিয়ে শাবলটা মুছতে লাগলো। তারপর টেবিল ক্লথটা আবার ভালো করে পেতে দিয়ে শাবলটা হাতে করে বাগানে এলো এবং বাগানের পাঁচিল টপকে সেটা ছুঁড়ে বাইরে ঝোপের মধ্যে ফেলে দিল। নিজের ছোট চশমার সুটকেসটা এবং পাতলা বিছানার বান্ডিলটা সে তুলে নিয়ে এবার নিজের যাত্রার জন্য প্রস্তুত হলো। যাবার আগে বসবার ঘরের আলোটা নিভিয়ে দিয়ে যেতে এসে সে আরেকবার ঘরখানা উপরে চোখ বুলিয়ে নিল। বিশেষ উল্লেখযোগ্য কিছু নজরে তার পড়ল না। টেবিলের ওপর দুটো চায়ের পেয়ালা এবং ক্রিম কেকারের বিস্কুটের টিনটা রয়েছে, থাকলেও কোনো ক্ষতি নেই, থাক। আলোটা নিভিয়ে দিতে যে সেই হাত উঠিয়েছে এমন সময় তার সহসা নজরে পড়ে ঘরের এক কোণে টিপিয়ে উপর ম্যানেজারের হ্যাটটা রাখা রয়েছে। ম্যানেজার ঘরে ঢুকেই মাথার টুপিটা খুলে ওখানেই রেখেছিল। সর্বনাশ! আর একটু হলেই তো টুপিটা অমন অবস্থাতেই ফেলে রেখে সে চলে যাচ্ছিল। একটির জন্য ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন। টুপিটা হাতে তুলে নিয়ে দেখে ভিতরের দিকে ইংরেজিতে নাম লেখা বিনয় কুমার রায়। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম দাঁড়িয়ে গেল। এই শীতের রাত্রেও এত বড় একটা প্রমাণ তার বাড়িতেই ফেলে রেখে আরেকটু হলেই সে আলো নিভিয়ে চলে যাচ্ছে স্বচ্ছন্দে। সমস্ত শরীরটা তার একবার কেঁপে উঠল। এখনই কি ঘটতে পারত তা মনশ্চক্ষে কল্পনা করে। যাক, নষ্ট করার মতো আর সময় নেই। রান্নাঘরের উনুনে তখন আগুন জ্বলছিল। হ্যাটটাকে দুমড়ে ভেঙে সেই আগুনে নিক্ষেপ করে সে তাড়াতাড়ি বেরিয়ে এলো। সদর দরজায় কুলুপ বন্ধ করে কলকাতার যাবার এক্সপ্রেস ধরার জন্য সে স্টেশনের অভিমুখে যাত্রা করল। রঘুবীর যদি রাত 11টার ট্রেনেও হাটবাজার করে ফিরে আসে, তার কাছে সদরের কুলুপের দ্বিতীয় চাবি আছে। সে অনায়াসে খুলে বাড়িতে ঢুকে পড়বে, কোনো অসুবিধা হবে না। উনুনে ভাঙা হ্যাটটা ততক্ষণে পুড়ে ছাই হয়ে যাবে। স্টেশনে এসে পৌঁছে শৈলেন দেখল টিকিটের প্রথমের 1 ঘন্টা পড়েছে। তাড়াতাড়ি টিকিট কেটে প্ল্যাটফর্মে আসতেই সে দেখল সেখানে ভয়ানক এক চাঞ্চল্য এবং উত্তেজনা চলছে। সমস্ত যাত্রীদের মুখে কৌতূহল, উৎকণ্ঠা ও একটা আতঙ্ক। সবাই বলাবলি করছে, মালগাড়ির একটা লোক কাটা পড়েছে। আহা! একটা ট্রলিতে সাদা চাদর ডেকে মৃতদেহটাকে দুজন কুলি ঠেলে ঠেলে স্টেশনের গুদামঘরের দিকে নিয়ে গেল। সেদিকে চেয়ে শৈলেনের হৃৎপিণ্ড ধকবক করে উঠল। স্টেশনের ল্যাম্পের আলোর তলায় তার মুখ মৃতমুক্ত রক্তলেশহীন বিবর্ণ মনে হলো। তার হাতের তলা ঠান্ডা হয়ে গেল। জোর করে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রাধানগরের জমিদার রামাকান্তবাবুর বড় ছেলে বাণীকান্ত সেই ট্রেনেই রাধানগর আসছিলেন। যে কামরায় তিনি আসছিলেন সেই সেকেন্ড ক্লাসের কম্পার্টমেন্টে তার ডাক্তার বন্ধু বিমান বিহারী এবং ডাক্তারের প্রাইভেট সেক্রেটারি রামপ্রসাদ বসেছিলেন। বিমানকে দেখে বাণীকান্ত বড় খুশি হলেন। বিমানের সঙ্গে তার ছেলেবেলা থেকে বন্ধুত্ব। বললেন, এই এতটা পর তোমার সঙ্গে গল্প করতে পারবো মনে করতেই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার সঙ্গে এই অদ্ভুত সবুজ বাক্সটি কি? উত্তরে বিমান একটু হাসলেন। এখানে বলে রাখা ভালো, বিমান বিহারী প্রাইভেট ডিটেকটিভ হিসাবে কলকাতা শহরে অসম্ভব খ্যাতি অর্জন করেছিলেন। যদিও তার পেশা ডাক্তারি, কিন্তু পুলিশে একাধিকবার তার সাহায্য নিয়ে অনেক জটিল খুনি এবং ডাকাতির মামলার রহস্যভেদ করতে সমর্থন হয়েছিল। বিমান বাণীকান্তের প্রশ্নের উত্তরে বললেন, তুমি তো জানোই
ওই ছোট্ট এবং অদ্ভুত বাক্সটি ছাড়া আমি এক পাও কোথাও বার হইনি। এর ভিতরে কি আছে দেখবে। বাক্সটি খুলে দেখালেন। তার ভিতরে ছোট্ট আকারের মাইক্রোস্কোপ, লেন্স, টেস্ট টিউব, স্নাইড, ছোট স্পিরিট ল্যাম্প এবং নানা আকারে ছোট ছোট শিশিতে অনেক প্রকারের রাসায়নিক আরক রয়েছে। বিমান এবং বাণীকান্ত যখন বিভিন্ন গল্পালাপ করতে করতে আসছে, এমন সময় ট্রেনটা রাধানগরে এসে দাঁড়ালো। দুজনেই এখানে নামবে, জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিলেন। কিন্তু প্ল্যাটফর্মে নেমে দেখেন স্টেশনে মহাচাঞ্চল্য। সবাই দলে দলে স্টেশন গুদামের ঘরটার দিকে ছুটছে। সবারই মুখে এক কথা, আহা আহা। মালগাড়িটাতে একটা লোক কাটা পড়েছে, মুন্ডুটা ধর থেকে একেবারে আলাদা হয়ে গেছে। আহা বেচারি। স্টেশন মাস্টারের একটা আলো হাতে নিয়ে এদিকেই ছুটে আসছিলেন। তিনি বাণীকান্তকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। বললেন, বড়বাবু, যে লোকটা কাটা পড়েছে তাকে একবার দেখবেন। হয়তো আপনার লোকটাকে চিনলেও চিনতে পারে। কলকাতার লোক। তার সঙ্গে যে ব্যাগটা পাওয়া গেছে তার ভিতর সোনার জলে কলকাতার একটা বড় জুয়েলারি দোকানের নাম রয়েছে, পান্নালাল অ্যান্ড মণিলাল অ্যান্ড কো। বাণীকান্ত উৎসুক হয়ে বললেন, কি বলছেন? পান্নালাল মণিলাল? ওই দোকানের একজন ম্যানেজার, তার নাম বিনয় রায়। তার যে আজ আমাদের বাড়িতে কতকগুলো গয়নার নমুনা দেখিয়ে কলকাতায় ফিরে যাবার কথা ছিল। পরশুদিন সে ভদ্রলোককে আমি তাদের দোকানে গিয়ে অর্ডার দিয়ে রাধানগরে আমার বাড়িতে পাঠিয়ে দিই। সেই লোকটাই কাটা পড়েনি তো? স্টেশন মাস্টার বলে, খুব সম্ভবত সেই লোকটাই। আসুন না, গুদামঘরে দেখবে আসুন। কিন্তু তার সঙ্গে ব্যাগটায় খানকত কাটলগ এবং স্যুট এবং অন্যান্য দুই একটা জিনিস ছাড়া গয়নাগাটি লেশও ছিল না। বাণীকান্ত, বিমানবিহারী এবং তার সেক্রেটারি রামপ্রসাদ তিনজনেই মৃতদেহটাকে দেখবার জন্য স্টেশনের গুদামঘরের অভিমুখে অগ্রসর হলেন। একটা ত্রিপলের উপর একটা কালো চাদরে ঢাকা মৃতদেহটা ছিল। ঢাকা খুলতেই সেই শোচনীয় করুণ দৃশ্য সবারই চোখের সামনে উদ্ঘাটিত হলো। মাথাটা ধর থেকে একেবারে আলাদা হয়ে গেছে। সেই ভীষণ আকৃতির দিকের থেকে মুখ ফিরিয়ে নিতে বাণীকান্ত দুঃখিত স্বরে বললেন, হ্যাঁ, এই সেই জুয়েলারি ম্যানেজার বিনয় রায়ই বটে। আমি চিনতে পেরেছি। লোকটি কি অসাবধানতাবশত কাটা পড়েছে? না, তাই বা কী করে হবে? তাহলে তার ব্যাগের ভিতরে যে সমস্ত দামি গয়না থাকবার কথা, সেগুলো কি হলো? না, ব্যাপারটার দস্তুরবত জটিল ঠেকছে। তিনি রামবিহারীর দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বললেন, ভাই, তোমার অসাধারণ ক্ষমতা যদি এই ব্যাপারে একটুখানি খাটাও, তাহলে আসল ব্যাপারটা জানাবার একটু সুরাহা পাই হয়। এতে কি তোমার কোনো ইন্স্যুরেন্সের কাজের ক্ষতি হবে? আমার নিজেরও এতে একটা দায়িত্ব আছে। বিনয়বাবু অনেক অলঙ্কারপত্র নিয়ে রাধানগরের আমাদের জমিদার বাড়িতেই এসেছিলেন। এখন সেই হিসাবে দায়িত্বটা কিন্তু আমারই। বিমানবিহারী বন্ধুর অনুরোধে স্বীকৃত হয়ে বললেন, বেশ, আমি যথাসাধ্য সত্য নিরূপণ করতে চেষ্টা করব। এতে আমার ইন্স্যুরেন্সের কাজের কোনো ক্ষতিই হবে না। তুমি আমার উপর নির্ভর করতে পারো। এখনকার কাজ শেষ হয়ে গেলেই আমি তোমাদের বাড়িতে যেতে তোমাকে খবর দেব। আমাদের আজকের গল্প রহস্যভেদে গল্পের কথক, সূত্রধার এবং সব পুরুষকণ্ঠগুলিতে ছিলাম আমি, আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য। আমাদের আজকের গল্পের ইতি এইখানেই। এবং গল্পে বিমান কী করে মিস্টার রায়ের মৃত্যু রহস্য উন্মোচন করবে তাই দেখার। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সি ইউ দেন।